প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত আমাদের প্রতিষ্ঠানে যে ক্লাসগুলো হচ্ছে সবগুলো করছো, বাসায় বসে পড়াশোনা করছো। তোমাদের ক্লাস নিয়েছিলাম অর্থনীতি প্রথম পত্রের শ্রমবাজার থেকে। আজকে আমরা পরবর্তী টপিকটা আলোচনা করব। আমাদের পরবর্তী টপিকটা শুরু হচ্ছে শ্রমবাজার থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রমবাজার কি, শ্রমবাজারের বৈশিষ্ট্যগুলো কি কি এবং শ্রমবাজারে মজুরি নির্ধারণের আধুনিক তত্ত্ব চিত্র সহ কিভাবে মজুরি নির্ধারিত হয়, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরুতে আমরা আলোচনা করি শ্রমবাজার কি। আমরা আগে তো শ্রম সম্পর্কে, শ্রমের বৈশিষ্ট্য সম্পর্কে, শ্রমের চাহিদা এবং যোগান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্রমবাজারটা কি। শ্রম আর শ্রমবাজার একই নয়। শ্রমের কারণে শ্রমবাজারের সৃষ্টি, ঠিক আছে। শ্রম যদি না থাকতো তাহলে শ্রমবাজারের সৃষ্টিটা কখনোই হতো না। শ্রম আছে বলেই, শ্রম থাকলে শ্রমের চাহিদা থাকবে, শ্রমের যোগান থাকবে। আর শ্রমের চাহিদা এবং যোগান যদি থাকে তাহলে অবশ্যই শ্রমবাজার থাকবে। তাহলে আমরা আজকে দেখি শ্রমবাজার কাকে বলে। শ্রমবাজারটা হচ্ছে বাজারে যে অংশে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান সম্পর্কিত আলোচনা করা হয় তাকে শ্রমবাজার বলে। অর্থাৎ বাজারের যে অংশে, আমরা জানি বাজারে সচরাচর কি হয়, কেনা বেচা হয়, ক্রয় বিক্রয় হয়। তাহলে শ্রমের ক্ষেত্রেও কি হবে, শ্রমের চাহিদা এবং যোগান মানে কি, তাহলে শ্রমের ক্রয় এবং বিক্রয়। তাহলে বাজারের যে অংশে শ্রমের চাহিদা ও শ্রমের যোগান নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় শ্রমবাজার। তাহলে আমরা কি দেখছি, শ্রমবাজারে যেখানে শ্রমের ক্রয় বিক্রয় হয়, ঠিক আছে। শ্রমের বাজারে যে অংশে শ্রমের বৈশিষ্ট্য। শ্রমবাজারের বৈশিষ্ট্য বলতে মূলত এতক্ষণ আমরা যা পড়েছি তাই। বৈশিষ্ট্যগুলো একটু আলাদা করে আলোচনা করার বিষয় হচ্ছে, আমাদের মনে থাকার জন্য আমরা পয়েন্ট আকারে পড়তে পারি চাইলে, জাস্ট এভাবে একটু বৈশিষ্ট্যগুলো আমরা পড়তে পারি। কারণ শ্রমের বৈশিষ্ট্য আর শ্রমবাজারের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য আছে, যার কারণে শ্রমবাজারের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে আলাদা করে একটু মনে রাখতে হয়। এর মধ্যে কি কি আছে শ্রমবাজারের বৈশিষ্ট্যের মধ্যে? শুরুতে যেটা আছে সেটা হচ্ছে শ্রমের চাহিদা এবং যোগান। শ্রমের চাহিদা ও যোগান, অর্থাৎ শ্রমবাজারে অবশ্যই কি থাকবে, শ্রমের চাহিদা এবং যোগান থাকবে। এরপর হচ্ছে শ্রমবাজারের প্রধান নিয়ামক হচ্ছে মজুরি। এই যে শ্রমের চাহিদার কথা বলছি, আমরা শ্রমের যোগানের কথা বলছি, প্রত্যেকটা বিষয় নির্ভর করবে মজুরির উপর, ঠিক আছে। তাহলে শ্রমবাজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মজুরি, কারণ এটা শ্রমবাজারের প্রধান একটা নিয়ামক। মজুরি ছাড়া শ্রমের চাহিদাও কখনো নির্ধারিত হবে না, শ্রমের যোগানও কখনো নির্ধারিত হওয়া সম্ভব নয়। এরপর আছি প্রত্যেক উৎপাদক চাই দক্ষ শ্রমিক নিতে। প্রত্যেক উৎপাদক তার উৎপাদন প্রতিষ্ঠানের জন্য অবশ্যই চেষ্টা করে দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য, যার কারণে শ্রমবাজারে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়। কোন উৎপাদক কোন কোন দক্ষ শ্রমিক গুলাকে তার প্রতিষ্ঠানের জন্য নিয়োগ দিতে পারবে, কে আগে বাছাই করতে পারবে। এক্ষেত্রে কে কত মজুরি দিচ্ছে, কে কত মজুরি দিতে পারছে না, তার উপরও নির্ভর করবে। তাহলে এক্ষেত্রেও কি দেখা যায়, একটা প্রতিযোগিতা দেখা যায়। এরপর আছে শ্রমবাজারে শ্রমিকরা উৎকৃষ্ট কর্মসংস্থান পেতে চেষ্টা করে, এক্ষেত্রে তাহলে প্রতিযোগিতাটা একটা বিষয়। প্রত্যেক শ্রমিকই চায় একটা ভালো উৎপাদন প্রতিষ্ঠানে কাজ করতে। যে প্রতিষ্ঠানটা যত বেশি উৎকৃষ্ট হবে, তার কর্মসংস্থানটা যত বেশি উৎকৃষ্ট হবে, ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা তত বেশি কাজ করতে উৎসাহী হবে। তাহলে এক্ষেত্রে শ্রমের যোগান এবং শ্রমের চাহিদার মধ্যে শ্রমবাজারের কার্যক্রমগুলো নির্ধারিত হবে। শ্রমবাজারের কার্যক্রমগুলো নির্ধারিত হবে কিসের মাধ্যমে, শ্রমের চাহিদা এবং যোগানের মাধ্যমে। ঠিক আছে। এরপর আমরা আসি শ্রমবাজারে যোগানের নির্ধারিত হবে। শ্রমবাজারের ক্ষেত্রে শ্রমবাজার দুই ধরনের হতে পারে, সেটা অভ্যন্তরীণ শ্রমবাজার হতে পারে, আবার আন্তর্জাতিক শ্রমবাজার হতে পারে।
তাহলে শ্রমবাজার শুধুমাত্র আমাদের দেশে একজন শ্রমিক কাজ করবে, আর যে চাইবে না সে কাজ করবে না। উৎপাদন প্রতিষ্ঠান চাইলে শ্রমের নিয়োগ দিবে, উৎপাদন প্রতিষ্ঠান চাইলে শ্রমের নিয়োগ দিবে না, সেটা কিন্তু না। শ্রমবাজার উভয় ধরনের হতে পারে, অভ্যন্তরীণ শ্রমবাজারও থাকতে পারে, আবার আন্তর্জাতিক শ্রমবাজারও থাকতে পারে। তাহলে দুই ধরনের শ্রমবাজার আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ শ্রমবাজার, তাহলে শ্রমবাজার দুই ধরনের হয়, অভ্যন্তরীণ শ্রমবাজার, আন্তর্জাতিক শ্রমবাজার। অভ্যন্তরীণ শ্রমবাজার কি, অর্থাৎ আমাদের দেশের মধ্যে যে শ্রমবাজার, তার নিজের দেশের মধ্যে নিজের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে শ্রমবাজার, সেটাকে বলা হয় অভ্যন্তরীণ শ্রমবাজার। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দেশের সাথে অন্য দেশের শ্রমিকদের কোনো সম্পর্ক নেই, আমাদের দেশের শ্রমিকরা আমাদের দেশেই কি করছে, কাজ করছে নিজ এলাকার মধ্যে, নিজ ভৌগোলিক সীমারেখার মধ্যে। আর আন্তর্জাতিক শ্রমবাজার মানে হচ্ছে শুধুমাত্র নিজের দেশে নয়, নিজের দেশের সাথে পাশাপাশি অন্যান্য দেশেও কাজ করে। এক দেশ থেকে শ্রমিক অন্য দেশে গিয়ে কাজ করবে, অন্য দেশ থেকে শ্রমিক আমাদের দেশে এসে কাজ করবে, এটা হচ্ছে কি আন্তর্জাতিক শ্রমবাজার। তাহলে আমরা শ্রমবাজারের বেশ কয়েকটি বৈশিষ্ট্য দেখতে পারি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে শ্রমবাজার অবশ্যই চাহিদা এবং যোগান থাকবে। কার যোগান? শ্রমের যোগান। এরপরে শ্রমবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামক সেটা হচ্ছে মজুরি, কারণ মজুরি ছাড়া কখনোই শ্রমের চাহিদা যোগান এসব বিষয়গুলো নির্ধারণ করা সম্ভব হয় না। যার কারণে শ্রমবাজারের ক্ষেত্রে চাহিদা এবং যোগানের পাশাপাশি মজুরিটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসছে প্রতিযোগিতা, অর্থাৎ প্রত্যেক উৎপাদনকারী প্রতিষ্ঠান, প্রত্যেক উৎপাদক চায় ভালো শ্রমিক, দক্ষ শ্রমিক তার প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য, যার কারণে শ্রমবাজারে শ্রমের চাহিদা এবং যোগানের জন্য এক ধরনের প্রতিযোগিতার সৃষ্টি হয়। এরপর আছে উৎকৃষ্ট কর্মসংস্থান, অর্থাৎ একটা কর্মসংস্থান যদি উৎকৃষ্ট হয়, প্রত্যেক শ্রমিকই ওই কর্মসংস্থানে কাজ করার জন্য, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে কাজ করার জন্য সবচেয়ে বেশি উৎসাহ পায়। এরপর হচ্ছে শ্রমবাজারের কার্যক্রম নির্ধারণ, অর্থাৎ শ্রমবাজারের কার্যক্রমগুলো নির্ধারিত হবে শ্রমের চাহিদা এবং যোগানের মাধ্যমে। অর্থাৎ এই শ্রমের চাহিদা যোগান ছাড়া শ্রমবাজারের কার্যক্রম কখনো নির্ধারণ করা সম্ভব নয়। এরপর হচ্ছে শ্রমবাজার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমবাজার আর একটা অভ্যন্তরীণ শ্রমবাজার। অভ্যন্তরীণ শ্রমবাজার নিজের দেশের মধ্যে, নিজের ভৌগোলিক সীমারেখার মধ্যে, আর আন্তর্জাতিক শ্রমবাজার নিজের দেশের পাশাপাশি দেশের বাইরে অন্যান্য দেশের সাথে, অর্থাৎ যে শ্রমবাজার আছে, অর্থাৎ আমাদের দেশ থেকে অন্য দেশে শ্রমিক যাবে কাজ করবে, অন্য দেশ থেকে আমাদের দেশে এসে শ্রমিক কাজ করবে, এটা হচ্ছে কি আন্তর্জাতিক শ্রমবাজার। তাহলে আমরা শ্রমবাজার সম্পর্কে একটা ধারণা পেয়েছি, শ্রমবাজারের বৈশিষ্ট্য, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা শ্রমবাজারটাকে কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি, তারও একটা ধারণা পেয়েছি। এর পরবর্তীতে আমাদের আরেকটা আমরা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে শ্রমের চাহিদা এবং যোগানের মাধ্যমে কিভাবে মজুরি নির্ধারিত হয়। শ্রমের চাহিদা এবং যোগানের মাধ্যমে কিভাবে মজুরি নির্ধারিত হয়। শ্রমের চাহিদা এবং যোগানের মাধ্যমে কিভাবে মজুরি নির্ধারিত হয়। আমরা আগে শ্রমের চাহিদা সম্পর্কে ধারণা পেয়েছি, শ্রমের চাহিদা রেখা সম্পর্কে ধারণা পেয়েছি, শ্রমের যোগান সম্পর্কে ধারণা পেয়েছি, শ্রমের যোগান রেখা সম্পর্কেও ধারণা পেয়েছি। তাহলে শ্রমের চাহিদা রেখা কিরকম ছিল, বাম থেকে ডানে নিম্নগামী ছিল, শ্রমের যোগান রেখা ছিল বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। এখন যেখানে বলা হচ্ছে শ্রমবাজারে শ্রমের চাহিদা যোগান উভয়ের মাধ্যমে কি হয়, মজুরি নির্ধারিত হয়। কারণ এই মজুরিটা কিভাবে নির্ধারিত হয়, এটাকে বলা হয় শ্রমের চাহিদা যোগানের মাধ্যমে মজুরি নির্ধারণের তথ্য বা আধুনিক তথ্য। তাহলে আমরা দেখি কিভাবে শ্রমের চাহিদা ও যোগানের মাধ্যমে মজুরিটা নির্ধারণ হয়। আমরা ভূমিয়কে দেখাচ্ছি শ্রমের চাহিদা এবং যোগানের পরিমাণ। আমরা ভূমিয়কে দেখাচ্ছি শ্রমের চাহিদা এবং যোগান,
আমরা লম্ব অক্ষে দেখাচ্ছি মজুরির পরিমাণ, এখানে যেটাকে বলা হয় প্রকৃত মজুরি। ঠিক আছে, প্রকৃত মজুরি। তাহলে এক্ষেত্রে আমি একটা শ্রমের চাহিদা রেখা পেয়েছি, আমি একটা শ্রমের চাহিদা রেখা এঁকেছি, যেটাকে দিচ্ছি ডিমান্ড অফ লেবার। এরপর আমি একটা শ্রমের যোগান রেখা আঁকবো, যেটাকে বলা হয় সাপ্লাই অফ লেবার। তাহলে আমি দুইটা রেখা পেয়েছি, একটা বাম থেকে ডানে নিম্নগামী শ্রমের চাহিদা রেখা। আমরা আগেই দেখেছি মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক বিপরীত। মজুরি বেশি হলে শ্রমের চাহিদা কমে যায়, মজুরি কম হলে শ্রমের চাহিদা বেড়ে যায়, যার কারণে শ্রমের চাহিদা রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এরপর আমরা পেয়েছিলাম শ্রমের যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, কারণ মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান বৃদ্ধি পায়, মজুরি কমে গেলে শ্রমের যোগান হ্রাস পায়। তাহলে আমরা দেখি কিভাবে মজুরিটা নির্ধারণ হয়। ধরলাম মজুরির পরিমাণ, W1। ঠিক আছে, তো মজুরির পরিমাণ যদি W1 হয়, তখন চাহিদা এবং যোগানের কি হয় আমরা দেখি। তখন চাহিদা কতটুকু থাকে, যোগান কতটুকু থাকে। তাহলে আমি এখানে দুটো বিন্দু দেখাচ্ছি, ধরলাম এটা এ বিন্দু আর এটা বি বিন্দু। ঠিক আছে, তাহলে মজুরি যখন W1 হয়, তখন দেখা যায় শ্রমের যোগানের পরিমাণ অনেক কম, কিন্তু চাহিদার পরিমাণ অনেক বেশি। কেন বেশি? কারণ মজুরি কম হলে আমরা দেখি শ্রমের চাহিদাটা অনেক বেশি বেড়ে যায়, কিন্তু যোগান কমে যায়। তাহলে এক্ষেত্রে কোনো ধরনের ভারসাম্য মজুরি অর্জিত হচ্ছে না, কারণ তখন চাহিদা বেশি থাকবে, যোগান কম থাকবে। যার কারণে যোগান কম থাকার কারণে চাহিদাটা আবার কি হবে, চাহিদাটা পরিবর্তন হবে, যোগানও পরিবর্তন হবে। তাহলে একটা নির্দিষ্ট জায়গায় এসে চাহিদা এবং যোগানের পরিমাণটা সমান হবে। এটা কোথায় হবে? ধরলাম E1 বিন্দুতে। অথবা মজুরি ধরলাম বৃদ্ধি পেয়ে W2 হয়েছে। মজুরি যদি বৃদ্ধি পেয়ে W2 হয়, তখন কি হবে, চাহিদা এবং যোগানের কি পরিবর্তন হবে? যদি মজুরি W2 হয়, তখন দেখা যায় চাহিদার পরিমাণ অনেক কম, কারণ মজুরি অনেক বেশি, এবং যোগানের পরিমাণ অনেক বেশি, কারণ মজুরির পরিমাণটা বেশি। তাহলে এক্ষেত্রে কোনো ধরনের ভারসাম্যে আসা যাচ্ছে না, কারণ W2 মজুরিতে চাহিদা কম, যোগান বেশি। আবার আমরা দেখছি W1 মজুরিতে চাহিদা বেশি, যোগান কম। তাহলে কোনো বিন্দুতে কি হয় না, ভারসাম্যটা নির্ধারিত হয় না। যে কারণে মজুরি যখন কম থাকে, তখন চাহিদা বেশি থাকবে, যোগান কম থাকবে। তাহলে মজুরি অটোমেটিক কি হয়ে যাবে, বেড়ে যাবে, মজুরি অটোমেটিক বেড়ে যাবে। আর যখন মজুরি বেশি থাকে, তখন যোগান বেশি থাকে, কিন্তু চাহিদা কম থাকে। তাহলে অতিরিক্ত শ্রমিক এক্ষেত্রে কি থাকে, মজুদ থাকে। অতিরিক্ত শ্রমিক কাজ না করে থাকে মজুরি অধিক পাওয়ার জন্য। তাহলে এক্ষেত্রে মজুরিটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে একটা নির্দিষ্ট মজুরিতে এসে চাহিদা এবং যোগান কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ধরলাম W0 বিন্দুতে। W0 বিন্দুতে এসে চাহিদা এবং যোগান কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে E1 বিন্দুতে কি হয়, ভারসাম্য অর্জিত হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যখন মজুরি W2 হয়, তখন কি হয়, ডিএল বেশি, ডিএল কি থাকে, অর্থাৎ কম থাকে, এবং সাপ্লাই অফ লেবার বেশি থাকে। আবার W1 এ ডিমান্ড অফ লেবার বেশি থাকে, সাপ্লাই অফ লেবার কম থাকে। কিন্তু W0 এ এসে, অর্থাৎ W0 এ এসে, অর্থাৎ মজুরি যখন W0 হয়, তখন সাপ্লাই এবং ডিমান্ড দুটাই সমান হয়ে যায়। তো এই বিন্দুটাতে এসে দুটা চাহিদা এবং যোগান সমান হয়, এবং ভারসাম্য একটা মজুরি নির্ধারিত হয়। এই ভারসাম্য মজুরির পরিমাণটা হয় W0। ঠিক আছে, আমি তোমাদের সুবিধার্থে আমি গ্রাফটা আরো একবার বলছি। আমরা দেখছি, আমরা লম্ব অক্ষে দেখাচ্ছি মজুরির পরিমাণ, ভূমি অক্ষে দেখাচ্ছি চাহিদা এবং যোগানের পরিমাণ। ডিএল হচ্ছে চাহিদা রেখা, এবং এসএল হচ্ছে যোগান রেখা, অর্থাৎ সাপ্লাই অফ লেবার, ডিমান্ড অফ লেবার। যখন মজুরির পরিমাণ W1 হয়, তখন দেখা যায় চাহিদার পরিমাণটা বেশি থাকে,
যোগানের পরিমাণটা কম থাকে। আমরা সচরাচর যেটা দেখে থাকি, মজুরি কম দিলে কোনো শ্রমিক কাজ করতে চায় না, কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠান মজুরি কম হওয়ার কারণে তাদের উৎপাদন খরচ কম হবে, এই কারণে তাদের শ্রমের চাহিদাটা বেড়ে যায়, কিন্তু শ্রমিকরা কাজ করতে চায় না কম খরচে, যার কারণে দেখা যায় যোগানের পরিমাণ কম হয় মজুরি কম থাকার কারণে, কিন্তু চাহিদার পরিমাণটা অনেক বেশি হয়। আবার যখন মজুরি অনেক বেশি বেড়ে যায়, W2 তে চলে যায়, তখন দেখা যায় এত বেশি যদি মজুরি দেয় তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন খরচ কি হয়ে যাবে, বেড়ে যাবে, যার কারণে তাদের শ্রমের চাহিদাটা কমে যাবে, কারণ তারা উৎপাদন খরচ কমানোর চেষ্টা করবে। উৎপাদন খরচ কমাতে গেলে শ্রমের চাহিদা কমিয়ে দেয়, কিন্তু শ্রমিকরা অধিক মজুরিতে কাজ করতে আগ্রহী হয়, তখন দেখা যায় শ্রমের যোগানটা অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ সেটা W2 থেকে SL পরিমাণ হয়ে যায়, কিন্তু চাহিদাটা কম থাকে। এখন এই চাহিদা দেখা যাচ্ছে এটাতে চাহিদা কম আর যোগান বেশি, যার কারণে মজুরি কমে যাবে, মজুরি কমে E1 এ চলে আসবে। আর যখন মজুরি কম থাকে তখন চাহিদা বেশি থাকে, যোগান কম থাকে, যার কারণে মজুরিটা বেড়ে যাবে। আর এই ঘাত প্রতিঘাতের মাধ্যমে চাহিদা এবং যোগান কি হবে, একটা নির্দিষ্ট জায়গায় এসে চাহিদা এবং যোগানটা সমান হয়ে যাবে। আর এটা কোন বিন্দুতে নির্ধারিত হবে, W1 মজুরিতে E1 বিন্দুতে চাহিদা এবং যোগান সমান হবে, এই বিন্দুতে কি হবে, ভারসাম্য মজুরি নির্ধারিত হবে। তাহলে আমরা দেখছি W2 তে DL is less than SL, অর্থাৎ চাহিদা কম যোগান বেশি। আবার W1 এ দেখা যাচ্ছে চাহিদা বেশি যোগান কম। ঠিক একইভাবে W0 বিন্দুতে দেখা যাচ্ছে চাহিদা এবং যোগান উভয়ই কি হয়েছে, সমান হয়েছে। তাহলে আমরা দেখছি ভারসাম্য মজুরি নির্ধারিত হচ্ছে কোথায়, W0। ঠিক আছে, তাহলে আশা করি আমরা কিভাবে ভারসাম্য মজুরি নির্ধারণ করা হয় সেটা বুঝতে পেরেছি। তাহলে আজকে আমাদের পড়ার বিষয়গুলো ছিল শ্রমবাজার কি, শ্রমবাজারের বৈশিষ্ট্যগুলো কি কি, এবং কিভাবে শ্রমবাজারের মজুরি নির্ধারিত হয়। শ্রমবাজারের শ্রমের চাহিদা এবং যোগানের মাধ্যমে কিভাবে মজুরি নির্ধারিত হয়, এবং অর্থাৎ এটাই হচ্ছে আধুনিক তথ্য। তাহলে এইটুকু পর্যন্ত আমরা আজকে পড়েছি। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা যেভাবে সম্ভব হয় যোগাযোগ করার চেষ্টা করবে অথবা কমেন্টস করবে, যেভাবে সুবিধা হয় তোমাদের। আর তোমরা একটু সহযোগিতা নিতে পারবে, বইয়ের সহযোগিতা তোমরা করতে পারবে। তোমাদের তো ক্লাসে আমি রেফারেন্সটি দিয়ে দিয়েছিলাম, তোমরা তোমাদের বইয়ের রেফারেন্স থেকে সহযোগিতাটা নিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারবে, আমি চেষ্টা করেছি সহজভাবে বুঝিয়ে দেওয়ার। আমরা একটু দেখলেই বুঝতে পারবে, একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। তাহলে আমি একটু তোমাদের বলে রাখি আগামী ক্লাসে তোমাদেরকে কি পড়াবো। আগামী ক্লাসের পরের যে অংশটা আছে, শ্রমবাজার চ্যাপ্টারটা মোটামুটি একটু বড়ই আছে আসলে, কিন্তু খুবই সহজ। তোমরা যদি বুঝতে পারো তোমাদের জন্য খুবই সহজ, আশা করি তোমাদের কষ্ট হবে না। পরবর্তী টপিকটা আমরা আলোচনা করব শ্রমের গতিশীলতা এবং আর্থিক মজুরি, প্রকৃত মজুরি সম্পর্কে আমরা আলোচনা করব। শ্রমের গতিশীলতা কি ধরনের হয়, কিভাবে আর্থিক মজুরি নির্ধারিত হয়, কিভাবে প্রকৃত মজুরি নির্ধারিত হয়, আর্থিক মজুরি আর প্রকৃত মজুরির পার্থক্যগুলো কি কি, শ্রমের গতিশীলতা কিভাবে হতে পারে, কোন কোন ধরনের গতিশীলতা হয়, আমি একটু আলোচনা করি তোমাদের সাথে শ্রমের গতিশীলতা নিয়ে। আমরা যখন শ্রমের বৈশিষ্ট্য পড়েছিলাম তখনই আমরা পড়েছিলাম শ্রমের গতিশীলতা কি, শ্রমের কোন ধরনের গতিশীলতা হতে পারে। অর্থাৎ শ্রম কখনোই এক জায়গায় নির্দিষ্ট স্থানে কাজ করবে এমন কোনো কথা নেই। শ্রম কি হতে পারে, গতিশীল হতে পারে। শ্রম এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে, এক স্থান থেকে অন্য স্থানে, এক পথ থেকে অন্য পথে যেতে পারে। এইটাই হচ্ছে শ্রমের গতিশীলতা। তো শ্রম সবসময় কি হবে, গতিশীল হবে। এই শ্রমের গতিশীলতাকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা অর্থাৎ এক স্থান থেকে, ভৌগোলিক ভাবে এক স্থান থেকে অন্য স্থানে গতিশীল হতে পারে, এক দেশ থেকে অন্য দেশে, অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকা অথবা বাংলাদেশ থেকে সৌদি আরব হতে পারে। যে কোনো দেশ থেকে যে কোনো দেশে থেকে বলে ভৌগোলিক গতিশীলতা। নির্দিষ্ট জায়গায় কাজ করবে না, এক একটা জায়গায় কাজ করতে পারে। এরপর আছে পেশাগত গতিশীলতা, শ্রমের পেশাগত গতিশীলতা।
অর্থাৎ একজন শ্রমিক সবসময় একই পেশায় কাজ করবে এমন কোনো কথা নেই। একজন শ্রমিক ভিন্ন ভিন্ন পেশায় কাজ করতে পারে। আজকে যে শ্রমিক এক পেশায় কাজ করছে, সে শ্রমিক চাইলে অন্য পেশায় কাজ করতে পারে। একজন ধরলাম একজন শিক্ষক, সে চাইলে অন্য পেশায় যেতে পারে, সে চাইলে ওকালতি পেশায় যেতে পারে, বা পড়াশোনা করে অন্য কোনো পেশায় যেতে পারে, চাইলে যে অন্য পেশায় যেতে পারে। অথবা একজন শিক্ষক, সে চাইলে ব্যাংকিং সেক্টরে যেতে পারে। অর্থাৎ এটাই হচ্ছে কি পেশাগত গতিশীলতা। আরেকটা আছে, সেটা হচ্ছে শিল্পগত গতিশীলতা। এক শিল্প থেকে অন্য শিল্পে, পোশাক শিল্প থেকে সে কাগজ শিল্পে আসতে পারে, কাগজ শিল্প থেকে পোশাক শিল্পে যেতে পারে, এটাকে বলা হয় শিল্পগত গতিশীলতা। আরেকটা আছে, সেটা হচ্ছে স্তরগত গতিশীলতা। এক স্তর থেকে অন্য স্তর। একজন শ্রমিক সে একটা নিম্ন পদস্থ কর্মচারী হিসেবে আগে যোগ দিতে পারে, যে কোনো প্রতিষ্ঠানে যোগ দিতে পারে, সে কাজ করতে পারে ওই স্তরে, কিন্তু পরবর্তীতে যদি তার প্রমোশন হয় তাহলে সে অন্য একটা অবস্থানে যেতে পারে, সেটা হবে কি স্তরগত গতিশীলতা। তাহলে আজকে আমরা শ্রমের গতিশীলতা নিয়ে আলোচনা করেছি। তো ডিটেইল তোমরা উদাহরণ সহ একটু পড়ে নিবে, চেষ্টা করবে নিজেরা কিছু জানো, ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়লাম শ্রমবাজার কি, শ্রমবাজারের বৈশিষ্ট্য, কিভাবে শ্রমবাজারের মজুরি নির্ধারিত হয়, এবং শ্রমের গতিশীলতা। 4 ধরনের শ্রমের গতিশীলতা নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা বাসায় পড়বে, আশা করি বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ক্লাসে।